আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, রাতের বেলায় ঘুমিয়ে পড়লো একটা মেয়ে হিসাবে, সকালবেলা উঠে দেখে তিনি একজন পুরুষ মানুষ। এমনই একটা বাস্তব জীবনের গল্প আজকে আমি আপনাদেরকে শোনাবো। নিশ্চয়ই থাম্বনেলটা থেকে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি কি বিষয়ে। চলুন প্রিয় দর্শক, মেয়ে থেকে কিভাবে ছেলে হলো এই বিষয় নিয়ে সম্পূর্ণ গল্পটা শুনবো। তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি মুহূর্তের আপডেট নিউজগুলো পাওয়ার জন্য। প্রিয় শ্রোতা, আমি প্রথমে কিছুটা অবাক হয়েছি এবং উনি বলেছেন যে আজকে মানুষকে সচেতন করার জন্য উনি আজকে এখানে এসেছেন। ভূমিকাটা আমি করে নিলাম, কিন্তু এটা গল্প না, গল্পটা অন্যখানে। শুরু করা যাক। আপনার বয়স কত? আমার বয়স 29। 29 বছর বয়স। জি। তো নূর আলম বলি আমি সম্বোধন করি, বিকজ আপনাকে সবাই যেহেতু নূর আলম নামেই চেনে। তো শুরু করুন আপনি একেবারে ছোটবেলা থেকে, যেখান থেকে মনে আছে। আপনি তো জীবন গল্প শুনেছেন নিশ্চয়ই, শুনে এখানে ফোন করেছেন, তো আপনি তো জানেনই আসলে কিভাবে বলে সবাই। জি, শুরু করুন প্লিজ। আমার জন্ম 1992 সালে। আমার জন্ম হওয়ার পর আমি মেয়ে হয়ে জন্ম নিই। যখন দেশে একটা আছে ধাইমা এসে বলতেছে মেয়ে হয়েছে। আচ্ছা আচ্ছা। মেয়ে হয়ে জন্ম নেওয়ার পর আমি রানের দুইটা পাশে বিসি জাতীয় একটা কিছু নিয়ে জন্ম, অন্ডকোষ যেটাকে বলে এখন আর কি ওটা নিয়ে জন্ম নিই। জন্ম নেওয়ার পরে দিয়ে আমার মা আমাকে 3 দিন পর থেকে ডাক্তারের কাছে নেওয়া শুরু করে। দেখুন কি হলো আসলে, এরকম তো হওয়ার কথা না। হুপাতে যেরকম সর্বপ্রথম বাচ্চা হলে বেশিরভাগই হোমিওপ্যাথিক কাছে নেয় ছোটবেলায়, হোমিওপ্যাথিক। তারপর নেওয়ার পর দিয়ে মা অনেক চট্টগ্রামে নিয়েছে, তারপর ঢাকায় এনেছে। আনার পর আমার নাকি ছোটবেলায় ব্যথা হতো। আচ্ছা, না আমি এখানে একটু বলি, আপনি কি প্রথম সন্তান ছিলেন আপনার বাবা মায়ের, নাকি আরো ভাই বোন ছিলেন? না, আমি দ্বিতীয় সন্তান। আপনি দ্বিতীয় সন্তান ছিলেন। বাবা কি করতেন আপনার? আমার বাবা তখন বাইরে ছিলেন, দেশের বাইরে ছিলেন। আচ্ছা ঠিক আছে, তারপর ব্যথা হতো। হ্যাঁ, তারপর আমি এখানে একটু বলে নিই প্রিয় শ্রোতা, আজকের এই অনুষ্ঠানটাকে মেডিকেলের জায়গা থেকে আপনারা দেখবেন, মেডিকেল সায়েন্সের জায়গা থেকে দেখবেন। কিছু কিছু শব্দ যেহেতু এটা রেডিও পার্সপেক্টিভ থেকে আমাদেরকে উচ্চারণ করতেই হবে আপনাদেরকে পুরো গল্পটা বোঝানোর জন্য, এবং এটা আজকের এই গল্পটা অনেক বড় একটা সচেতনতার জায়গা থেকে একটা অনেক বড় একটা ভূমিকা রাখবে। সুতরাং এই বিষয়গুলোকে আপনারা, আমি যেটা বলছিলাম, মেডিকেল সায়েন্সের জায়গাটা থেকে দেখবেন, যে উনি যেভাবে বলেন বা যেভাবে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ওনার ভাষা অনুযায়ী, সেটাকে আপনারা একটু মর্যাদার চোখে দেখবেন, সম্মানের চোখে দেখবেন প্লিজ। জি বলুন। তারপর হওয়ার পরে দিয়ে আমার নাম রাখলো শুভ্রা। হ্যাঁ, রাখার পরে দিয়ে হলো কি আমাকে নিয়ে তো ডক্টরের কাছে আসতেছে। তারপরে এভাব করতে করতে আমার বয়স 5 বছর হয়ে গেল। তারপর আমাকে আমার নাক কান ছিদ্র মানে ফুটো করেছে। 5 বছরের মধ্যে আপনাকে কি করলো? ডাক্তারের কাছে নিয়ে কিছু করেছে? ডাক্তার কিছু বলেছে? না, তখনও কিছু করে না। আমি বলতেছি এর ভিতরে আমার নাক কান ফুটেছে। একটা মেয়ে যেভাবে বড় হতেছে আমি ওইভাবে, আমার চুল ছিল এতটুকু পর্যন্ত। হওয়ার পর হলো কি আমাকে আমার মা ঢাকা আনার পর আমার নাকি একদিন ব্যথা হয়েছিল অনেক, তখন আমার মা ঢাকা এনেছে। আচ্ছা, এগুলো আপনি সব মার কাছ থেকে শুনেছেন, তখন আপনার কোনো মেমোরিতে নাই, খুব ছোটবেলার গল্প? হ্যাঁ। আচ্ছা। আনার পর হলো কি আমাকে উত্তরা জাহানারা ক্লিনিকে অনেকগুলো হাসপাতালে নিল। নেওয়ার পর উত্তরা জাহানারা। কত বছর বয়স এটা? তখন আমার বয়স 5 বছর। 5 বছর। আপনার নিজের কি মনে আছে এগুলো? হ্যাঁ, এটা আমার মনে আছে, 1997 সাল। আচ্ছা, তারপর তখন আমাকে আর কি অপারেশন করে ওনারা মানে বলতেছে এটা হার্নিয়া। হার্নিয়া মানে জেন্ডারগত কোনো সমস্যা না, এটা একটা হার্নিয়া। এটা হার্নিয়া। আচ্ছা। তখন গোলাম সারোয়ার ডাক্তার ছিল, গানি বিশেষজ্ঞ। হ্যাঁ। তারপর উনি আমাকে অপারেশন করে। অপারেশন করে অন্ডকোষ দুটো ফেলে দেয়? না, অন্ডকোষটা পালায় না, উনি অপারেশন করে, অপারেশন করতে করতে উনি আমাকে 6টা অপারেশন করে ফেলায় ওই সময়টাতেই। হ্যাঁ, একবারই 6টা অপারেশন করে? একবারে 6টা অপারেশন। কিসের অপারেশন করে উনি? মানে হার্নিয়া করে অপারেশনটা ভেবে করে। করার পর উনি এটা দেখতে চাচ্ছে এটা কি। অপারেশন করার পর হলো কি অপারেশনটা শেষ করার পর আমার জ্ঞান আসে না। 72 ঘন্টার ভিতরে আমার জ্ঞান আসে না। তখন আমার মা অনেক কান্নাকাটি চিল্লে। তারপর ডাক্তারকে বলছে যে আপনি একটা অপারেশন কথা বলে আমার সন্তানকে 6টা অপারেশন কেন করেছেন? ডাক্তার এসে বললো যে আমি 6টা অপারেশন করেছি? হ্যাঁ, না ডাক্তার তখন বলে না। আচ্ছা, পরে বললো আর কি। তখন কি হয়েছে আমাকে সেটাই আগে একটু বলেন। হ্যাঁ, তারপর তখন অপারেশন করার পর আমার জ্ঞান আসে না। তখন তো মা কান্নাকাটি, যে গরু একটা প্রভাব আছে দেশে যে ধমের বদল ধম দেবো, গরু কাটি মেজানি খাওয়াবো, এই ধরনের একটা কথা হয়েছিল। তো মা নিয়ে ট্রিট করার পর আমার মানে নামের পরে জ্ঞান ফিরে। আচ্ছা। জ্ঞান ফিরার পরে ডাক্তার মাকে বললো যে ও তো মেয়ে না, ও ছেলে। মানে জ্ঞান ফেরার পরে বলেছে আপনি ছেলে? হ্যাঁ। আচ্ছা, তারপর বলতেছে ও মেয়ে না, ও ছেলে। ওর দুই পাশে এটা হার্নিয়া না, এটা অন্ডকোষ। ও 18 বছর বয়সে ও পুনরায় ছেলে হয়ে যাবে। মানে অপারেশন করে কি করেছে? এর মধ্যে কটা অপারেশন করেছে, কি করেছে সেগুলো না, সেগুলো বলে না। আমার বাবা মা তো শিক্ষিত না। আচ্ছা। আর বাবা তো বিশেষ করে দেশের বাইরে ছিল। আচ্ছা। মা ছিল। তারপর বলতেছে যে 18 বছর পর্যন্ত ও আস্তে আস্তে পুরোপুরি ছেলে হয়ে যাবে। আচ্ছা, তো আপনি ওই বয়সে উনি আপনার বাবা মা তো নিশ্চয়ই বাহ্যিকভাবে কোনো চেঞ্জ টের পাচ্ছিল যে উনি কি অপারেশন করেছে? আপনারা জানলেন কিভাবে যে উনি 6টা অপারেশন করেছে? হ্যাঁ, এগুলো এখনো দাগ আছে সবগুলো অপারেশন। ও আপনারা নিজেরাই খুঁজে বের করেছেন? অনেক বড় বড় অপারেশন, শুধু নাভি রাখি সব কেটে ফেলছে।
নাভির নিচ থেকে। ওই সময়টাতে? হ্যাঁ, আর অন্ডকোষের মধ্যে 2টা ছিদ্র করেছে। ওই সময় থেকে মাংস সিঙ্গাপুর পাঠাইছে। দাঁড়ান আমি একটু ধারাবাহিক হয়ে যেতে চাই। তো এরকম একটা অপারেশন করার পর আপনার সেন্স আসলো এবং তারপর ডাক্তার যেটা বললো যে ফাইন, এটা আসলে ও আসলে মেয়ে না, ও ছেলে, 18 বছর বয়সে গিয়ে ও ঠিক হয়ে যাবে। 18 বছর বয়স পর্যন্ত ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে, যদিও অপারেশন লাগতে পারে, পরে শেষে লাগবে। আচ্ছা, তো আমি কাটাকুটি করে কি করলে আমি এটা দেখলাম, দেখে ঠিক করে দিলাম তোমাদেরকে, বা এরকম জানি না, কিছুই বলে না, সেটা জানি কিছুই বলে না। তারপর কি হলো? তারপর হলো কি, তখন আমি কাঁদতেছি, মা কি বলো তুমি এটা, কি বলো তুমি এটা, তুমি কি বলো তুমি এটা। তখন মা তখন আপনাকে ঘটনাটা বললো যে তুমি মা বললো, এবং ডক্টর বললো, জাহানারা ক্লিনিকে জাহানারা ম্যাম এসে বললো যে আমার মাকে এইভাবে উৎসাহিত করে, আমাকে দিয়ে দেন, আমি ওকে পালবো, আমার সন্তান নেই, আমাকে দিয়ে দেন, আমি ওকে মানুষ করবো। মা বলে যে আমি আল্লাহর কাছে কারই আমার সন্তানদেরকে এনেছি, আমি কেন আপনাকে দিতে যাব। তারপরে দিয়ে মা আমাকে আর দেয় নাই, না দেওয়ার পরে দিয়ে আমাকে মোটামুটি সুস্থ হলাম। ঢাকাতে রাখলো 3 মাস, রেখে সেলাই কাটলো, একে একে ওই ক্লিনিকে সেলাই কাটলো, ওই ক্লিনিকে নিয়ে সেলাই কাটলো। আমার খালার বাসা আবার সেই উত্তরাতে। আচ্ছা, খালার বাড়ি, বড় খালার বাড়ি। তো সেলাই কাটার পর হলো কি, নোয়াখালীতে নিবে আমাকে। এখন আমি যাচ্ছি না, লজ্জা, কিন্তু আমার ওই দিন থেকে লজ্জাটা আমার ভিতরে অলরেডি ঢুকে গেছে। কেন, কিসের লজ্জা? একটা মেয়ে ছেলে। ও আচ্ছা আচ্ছা, মানে 5 বছর মেয়ে হিসেবে থাকার পরে আমি ছেলে হয়ে যাব, এই লজ্জাটা ঢুকে গেছে। যাওয়ার পর দিয়ে হলো কি, আমাকে যখন নোয়াখালী কি দেশের বাড়ি? আচ্ছা, আমাকে নোয়াখালীতে নিয়ে যাওয়ার পরে দিয়ে আমার মা প্রথম কোনো ইয়ে করে না, চাউন করে না, আমি একটু সুস্থ হই। হ্যাঁ, আমাকে নেওয়ার পর মা 15-20 দিন পর, 1 সপ্তাহ 2 সপ্তাহ গেছে, যাওয়ার পর মা হুজুর ডাকলো বাড়িতে, যে হুজুর এই ব্যাপার, ডক্টর অপারেশন করার পর বললো যে ও মেয়ে না, ও ছেলে, এখন কি করব। তখন বলতেছে আপনি যে নিয়ত করছেন ওই নিয়তটা আগে পূর্ণ করে দেন। তখন আমার মা গরু কাঠি একবারে আল্লাহর রাস্তে খাওয়াই দিল, একটা গরু জবাই করে, যেহেতু আমি বাঁচবো না সেহেতু আমি বেঁচে ফিরেছি। তো আমার মা গরু কাটি যখন আল্লাহর রাস্তে খাওয়াই দিছে, দেওয়ার পরে দিয়ে 1 সপ্তাহ পরে আবার আরেকটা গরু কিনলো। আচ্ছা, কেনার পর হলো কি, ওই গরুটা কিনে আমার মা আমার আকিকা দিয়েছে, নাম রেখেছে হুজুর নূর আলম। ওই সময়টাতে শুভ্র নাম চেঞ্জ করে আপনার নাম রাখা হলো নূর আলম। ইটস আ স্টোরি, প্রিয় শ্রোতা, ইটস আ অন্যরকম গল্প, কেবল শুরু হয়েছে আপনাদেরকে আমি বলবো, এবং আপনারা সাথে থাকেন, পুরো সিনারিওটাই আপনারা আজকে বুঝতে পারবেন। এখন পর্যন্ত যতটুকু জানি যে উনি পুরোপুরি একটা মেয়ে পৃথিবীতে যেভাবে আসে সেভাবে এসেছিলেন, সাথে 2টো জিনিস বেশি ছিল ওনার শরীরে, এবং এই 2টো জিনিসকে কেন্দ্র করে ওনার জীবনে কি ঘটে গেছে আপনারা শেষ পর্যন্ত যদি না শোনেন আজকের স্টোরিটা, জীবনে অনেক কিছুই বাকি থেকে যাবে, মানে জানার ক্ষেত্রে অন্তত। দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। ওকে, নাম রাখলো নূর আলম আপনাকে আকিকা দিয়ে। তারপর হলো কি, পরের দিন সকাল থেকে পুরো বাজার জানাজানি হয়ে গেল, মেয়ে থেকে ছেলে হয়েছে। মানে পুরো বাজার ধরে এটা জানাজানি হয়ে গেল, মেয়ে থেকে ছেলে হয়েছে। আমার বাবার নাম ধরে যে ওনার মেয়ে ছেলে হয়েছে। এখন কেউ বলতেছে যে নাকি অনেক গ্রামের ভাষা বলতেছে আল্লাহ নজিরা দেখা, বা আলোকিত ঘটনা আর কি। হলো কি, সকাল 10টা বাজলো, আর কলেজ, তারপরে দিয়ে সরকারি কলেজ, তারপরে দিয়ে আপনার এই যে স্কুল, গার্ল স্কুল, মেয়েরা ছেলেরা বাড়ি আর ইয়ে রাখে না, পুরা বাড়ি একটা ঘাস ছিল না আমাদের এলাকায়, মানে লোকজন এত ভিড় হয়েছে। আমি কিন্তু লুকিয়েছিলাম, আমাদের তখন টিনের ঘর ছিল, এমনিতে ভারী বাউন্ডারি ছিল, এমনিতে টিনের ঘর ছিল। আচ্ছা, তো তারপর দিয়ে আমার দাদি লোক কমাইতে না পারে, পরে দাদি মেন গেট লক করেছে, করার পর মানে বাউন্ডারি গেটটা লক করেছে। তারপর মানুষ, বাচ্চারা জানে না এখন, আবার ওরা যে বাউন্ডারিটা মানে যত বাধা হবে এসব ব্যাপারে তত বেশি মানুষের আগ্রহ হয়ে থাকে বেশি। তারপর আসার পর হলো কি, আমি তো কাঁদতেছি, আমি কাঁদতেছি, আমি কিচ্ছু খাইতেছি না, আমি কাঁদতেছি। মা বলতেছে তুমি এমন করো কেন, আল্লাহ আমাকে দিয়েছে। আমার মাও কান্না করতেছে যে আমার মা কিন্তু এটাতে হ্যাপি না। আমার বলতেছে আমার ছেলে আছে, মেয়ে আছে, এবং আমার 1 বছর পর আমার আরেকটা বোন হয়েছে। বলতেছে আমার, তাহলে আল্লাহ যা দিয়েছে তাই তো আমি হ্যাপি ছিলাম, কেন এমন হলো। তারপর হলো কি, তখন হুজুররা বললো যে ওকে মাদ্রাসা দেন, হয়তো আল্লাহ পাক আপনাকে এটা ভালো, ওনাদের কথা বললো। বলার পরে দিয়ে আমাকে মাদ্রাসা দিবে, আমার জন্য টুপি কিনে আনলো, তারপর দিয়ে পাঞ্জাবি পায়জামা শিলে আনলো। মাদ্রাসা অলরেডি মানে ভর্তি করেছে, কিন্তু আমি যাই না, আমাকে নিতে পারে না। ঘর থেকে বের হন না, আমার মন থেকে মাদ্রাসা আসে না। আচ্ছা, মানে আমার একটা মানুষ যাবে, আমার মন থেকে আসে না। আচ্ছা, হলো কি, না যাওয়ার পরে দিয়ে হলো কি, আর পড়ালেখা হয় নাই। না হওয়ার পরে দিয়ে এভাবে আমি আস্তে আস্তে মিশতে বাড়ির কিছু ছেলেদের সাথে আস্তে আস্তে মিশি। আমার মেয়েরাও ফ্যান ছিল। আচ্ছা, থাকার পর আমি কিন্তু ক্লাস শিশুতে মেয়েদের মতো গেছিলাম 5 বছর আগে।
হ্যাঁ ছোট যে সময়টাতে আপনার অপারেশন হলো তখন আপনি কোন ক্লাসে পড়েন? তখন আমি ক্লাস 1-এ ক্লাস 1-এ পড়েন। আচ্ছা, ক্লাস 1-এ উঠেছি। আমার মেধা অনেক ভালো ছিল ছোটবেলা। তারপর হলো কি আর পড়ালেখা হয় না। মানে আপনি জানেন স্কুলেও জানি মাদ্রাসাও না, জানি, স্কুলে যাই না, মাদ্রাসায় যাই না। এই ঘটনাকে কেন্দ্র করে তখন আমার বয়স ধীরে ধীরে হচ্ছে, আমার বয়স 9 বছর হচ্ছে। আচ্ছা। কিন্তু আমি এর ভিতরে কিন্তু আমার মেমোরিতে এটা কাজ করে, আসলে দুঃখের জিনিসগুলো মানুষের মনে থাকে। জি। আমি ওই দিন থেকে চোখের পানি, প্রত্যেক দিন রাত্রে আমি কাঁদি যে আল্লাহ হয়তো আমাকে সকালবেলা, এবার ছেলে হলো আমার পুরোপুরি ছেলে বানিয়ে দিবে। মানে এক রাতের মধ্যে সব ঘটনা ঘটে যাবে। আমি আস্তে আস্তে বাজারও যাচ্ছি হালকা হালকা করে, হালকা। এর ভিতরে আমার ছোট খালার বিয়ে হলো, আমার মামাদের বিয়ে হইতেছে, সবাই এসে আপনাকে দেখে, আপনাকে খুঁজে। হ্যাঁ, ওদের আত্মীয় স্বজনরা কি করে আসলে আমার মার নাম ধরে বলতেছে ওর না একটা মেয়ে থেকে ছেলেছে। আমার নানার বাড়ি যেটা আমার দাদুর বাড়ি ওটা। আপনি যে তখন কি গেট আপ মেকআপ চেঞ্জ করে ফেললেন, ছেলেদের পোশাক পরা শুরু করলেন নিজে থেকে? আমার মা আমাকে যখন 5 বছর বয়সে অপারেশন করেছে তখন আপনার এই যে লন্ডন প্লাজার থেকে আমার জন্য ছেলেদের গেঞ্জি, প্যান্ট এবং শার্ট এবং জুতা সব নিয়ে গেছে। আচ্ছা। ঢাকা থেকে শপিং করে একবারে নোয়াখালীতে নিয়ে গেছে। আচ্ছা। যাওয়ার পর হলো কি, এই তো এইভাবে এখন আস্তে আস্তে এখন আমার বাবা আসলো। আমার বাবা আসতে বলতেছে আমার সন্তানটার ভবিষ্যৎ কি, আমার সন্তানটার তো লেখাপড়া করাতে হবে। রাইট। 2000 সালে, জি 2001 সালে সরি, আমার সন্তানটার ভবিষ্যৎ আছে, ওকে ইয়ে করা। তারপর আমি বলতেছি না, আমি এখন ক্লাস 1-এ পড়বো না। আমার বাবার সাথে একবার যে জিদে করলাম, আমার বাবার সাথে যে জিদ করি আমার বাবা কিন্তু মেনে নেয়। আমার বাবা একজন মহান মনের মানুষ। তো আমি বলতেছি না, আমি ক্লাস 1-এ ভর্তি হবো না। তাহলে বাবা তুমি বাসায় পড়ো। তারপর বাবা দেশে থাকে আমাকে ক্লিয়ার করেছে মোটামুটি 3 মাসে। বাবা আমাকে অনেকটা ক্লিয়ার করে। আমি ক্লাস 3-তে আমার ছোট বোনটার সাথে ভর্তি হলাম। হওয়ার পর দিয়ে আমার একটা পালিত বোন ছিল, ওই বোনটার বিয়ে হয়ে গেল। আচ্ছা। মানে এখন আমেরিকাতে থাকে। আচ্ছা। তারপরে হয়ে গেল। যাওয়ার পর আমি কিন্তু তখন দুলাভাইয়ের কাছে আসি না, মানে আমি নিজে লুকে রাখছি তখন থেকে। আচ্ছা। আমার নিজের ভিতরে একটা লজ্জা কাজ করতেছে, আমি কিভাবে ওনাদের সামনে যাব। তারপরে হলো কি, যেতে যেতে পড়তেছি। এখন 2 ভাই বোন একসাথে স্কুল যাচ্ছি। আমি ছেলে ও মেয়ে, এই সিস্টেমটায় যাচ্ছি। যেতে আমি ক্লাস 5-এ উঠছি। হঠাৎ হলো কি, আমার ছোট বোনটার বিয়ে। ও ক্লাস 5। এত অল্প বয়সে বিয়ে? কিন্তু এখন জানলাম যে কেন বিয়ে দিল। প্রিয় শ্রোতা, আমরা আজকে যার গল্প এখানে প্রচার করছি তিনি একাধারে শুভ্রা কিংবা নূর আলম। নাম বড় কথা নয়, নামে আসলে পরিচয়ের কি বাজায় আসে। যারা শুরু থেকে আসেন তারা বুঝতে পারবেন যে না তিনি শুভ্রা, না তিনি নূর আলম, তিনি আসলে কি। এই প্রশ্নবোধক জায়গা থেকে আমরা আজকের গল্পটা শেষ পর্যন্ত নিয়ে যেতে চাই। এবং অফকোর্স আমি জানি যে আজকের এই গল্পটা শোনার পরে এই মানুষটাকে দেখার একটা তীব্র আকাঙ্ক্ষা আপনাদের মধ্যে তৈরি হবে। আপনাদের জন্য একটা ভিডিও ফুটেজ আছে আমার ইউটিউব চ্যানেলে, ওখানে আসলে আপনারা দেখতে পারবেন তাকে। www.youtube.com/RJKebriafm, RJKEBRIAFM। আমি আবারও বলছি www.youtube.com/RJKEBRIAFM। চ্যানেলটি আছে কিবরিয়া আরজে নামে, ওখানে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইবটা আগে করবেন, তারপরে নোটিফিকেশন বাটনটা অন করে দিয়ে নেবেন। এবং আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে আজকে যিনি এখানে গেস্ট হয়ে এসছেন তিনি আসলে এই পুরো জীবনটা নিয়ে লাখ লাখ কোটি কোটি মানুষের সামনে আজকে ফেস করছেন নিজেকে। এবং সাধারণত এই ধরনের জায়গা থেকে নিজেকে কেউ ফেস করতে চান না, উনি করেছেন। তার পেছনে একটা মহান উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা আমরা আজকে জানবো। যেখানটায় আমি ছিলাম, আমি নূর আলম বলেই সম্বোধন করি কারণ এটা আপনার প্রচলিত নাম, সবাই আপনাকে নূর আলম নামেই চেনে। জি বলুন, তারপরে বিয়ে দেওয়ার কারণটা আপনি জানতে পারলেন? তারপরে বিয়ে দিয়েছে, দেওয়ার পরে জানতে পারলাম হয়তো আমার কারণে দিয়েছে। আমি বড় হয়ে কি হই না হই ওদের সম্মানে একটু বাঁচবে, এই কারণে বিয়ে দিয়েছে। এখনো ছোট আছে, এখন এটা কভার করা যাবে। তারপরে বিয়ে দেওয়ার পরে আমি ক্লাস 6-এ উঠেছি। সুন্দর, আমরা 2 ভাই বোন একসাথে যাচ্ছি স্কুলে। 7-এ উঠেছি, সুন্দর। 8-এ উঠেছি, আমার বোনদের 6-এ বেশ চলে আসছে, যাই আসছে। আমার ক্লাস 8 প্রায়। এটা কি কম্বাইন্ড স্কুল ছিল নাকি আলাদা স্কুল ছিল? নিশ্চয়ই কম্বাইন্ড ছিল, ছেলে মেয়ে একসাথেই বসতো। তো আপনি কাদের সাথে বসতেন? ছেলেদের সাথে বসতেন। আচ্ছা, ওকে। আমার ক্লাস 8 থেকে, এটা এখনো ফাইনাল পরীক্ষা দিই না, তখন আমার বেশ চলে আসতেছে আস্তে আস্তে। তখন আমি বলতেছি আল্লাহ, মানে শারীরিক কিছু পরিবর্তন হচ্ছে আমার শরীরে। ওটা আসলো কি, আমার বোনদের একটু আগে আসলো, আমার আসলো পরে। তখন আমি ক্লাস 8-এ ভালো রেজাল্ট করার পর আমি আর ক্লাস 9-এ আর যেতে পারি নাই। কিছুদিন গিয়েছি, আর যেতে পারিনি। মানে কি আপনি জাননি? আমি আর যাই না। কেন জান না? বেশ চলে আসছে। আমার নিজেকে লজ্জা লাগে, একটা ছেলেদের পাশে বসবো, ছেলে নামে পরিচিত আমি। অ্যাকচুয়ালি ওনার যখন অল্প বয়স ছিল
তখন পর্যন্ত এটা ওকে, কারণ উনি বাচ্চা, না ছেলে না মেয়ে এটা আসলে এখানে কোনো ফ্যাক্ট না, শিশু অবস্থায় আছে। কিন্তু যখন বয়ঃসন্ধিকালে শরীরের মধ্যে পরিবর্তন চলে এসছে, ডাক্তার বলেছে উনি ছেলে হবে, সে কারণে উনি ছেলেদের সঙ্গে মিশেছে, কিন্তু বয়ঃসন্ধিকালের পরিবর্তনের কারণে ওনার ভেতরে যে পরিবর্তনগুলো, শারীরিক পরিবর্তনগুলো চলে আসে, সেটা চলে আসছিল এবং সেটা ট্রান্সপারেন্ট, সেটা বোঝা যায় বাইরে থেকে। এবং উনি আর না পারতেছে ছেলেদের সাথে বসতে, না পারতেছে মেয়েদের সাথে বসতে। সি দ্য ডিফিকাল্টিজ। আপনি পৃথিবীর কোন কমপ্লেক্স সিচুয়েশন দিয়ে এটাকে ব্যাখ্যা করবেন? একটা মানুষের বড় হয়ে ওঠার পেছনের কি ভয়ঙ্কর রকম ভাবে একটা বাধার ব্যাপার। জি, তারপর আপনি স্কুলে যাওয়া বন্ধ করে দিলেন, তারপর স্কুলে যাওয়া বন্ধ করে দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে দিয়ে আমার বাবা আসলো বাংলাদেশ, ব্যাক করলো। জি, ব্যাক করে দেওয়ার পরে আমার বাবা আবার আমাকে ট্রিটমেন্ট করবে, আচ্ছা, আবার আমাকে ট্রিটমেন্ট করবে। কিন্তু তখন হয়েছে কি, ছোটবেলাতে আমাকে একটা সম্পত্তি বিক্রি করে আমাকে ট্রিটমেন্ট করেছে, কিন্তু এখন আমার বাবার এখনো একবারে চলে আসছে বিদেশ থেকে, আমার বাবার হাতে টাকা ছিল না। আচ্ছা, তারপর আমার বাবা কি করলো, ধার দেনা করে ঢাকাতে আসলো, আচ্ছা। যে কোন ডক্টরের কাছে নিয়ে। তখন আমার এর ভিতরে আমার একটু ভুল হয়েছে। আমার বাবা আমার ক্লাস 6-এ থাকা অবস্থায় আমার বাবা কি করেছে, আমার জন্য এক্সট্রা রুম করেছে, ভিতরে ওয়াশরুম, ইংলিশ কমেট দিয়ে। আচ্ছা, মানে আমার বাবা তখনই আমার জন্য একদম সেফ, আচ্ছা, যাতে করে কোনো প্রবলেম না কোনো হয়। প্রবলেম ফেস না হয় আমার জন্য। আচ্ছা, আমার বাবা এইভাবে করেছে। আমার বাবা সবসময় বলে এটা আমার মানে আমার জন্য আশীর্বাদ, আল্লাহ আমাকে এটা সম্পদ দিয়েছে। আমার বাবা বলেছে একটা সম্পদ বিক্রি করে আমি আরেকটা সম্পদ ঠিক করবে, আমার সম্পদের কোনো দরকার নেই, আমার এই সম্পদটাই সবচাইতে আমার মূল্যবান। বাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আই এম প্রাউড অফ ইউ। আচ্ছা, বাবা বেঁচে আছেন? আলহামদুলিল্লাহ বেঁচে আছে বাবা। বাহ, দ্য বেস্ট গিফট ইউ হ্যাভ অ্যাকচুয়ালি। ওকে, বলেন তারপর। তারপর এই তো আর পড়ালেখা বিক্রি করে ট্রিটমেন্ট করবে, সম্পদ বিক্রি করে। হ্যাঁ, তারপর আমাকে ঢাকা নিয়ে আসতেছে, তাও আবার এই ডাক্তার ওই ডাক্তারের কাছে পাঠাতেছে, ওই আগের ক্লিনিকেই, আগের ক্লিনিকে। ও সরি, আমি কথা বলতে ভুলে গেছি। 8 বছর বয়সে গিয়েছি, 9 বছর বয়সে গিয়েছি, 10 বছর গিয়েছি, যে উনি তারপর মারা গেছে যখন আমার বয়স 10 বছর 11 বছর হয়েছে। ওই ডাক্তারটা মারা গেছে। যাওয়ার পর দিই ঢাকা শিশু হাসপাতালে আবার আমাকে করলো। আচ্ছা, আচ্ছা। তারপর ঢাকা শিশু হাসপাতাল মোস্তফা ফারুক না কি জানি নাম, আমার সঠিক মনে নেই, সমস্যা নেই। উনার কাছে নিয়েছে। নেওয়ার পর উনি বলতেছে দেখেন এখনো কিছু বলতে পারি না, ওর আগে 18 বছর হোক। আমাদের দেশে চিকিৎসা বিজ্ঞান এত নিচু তখন ছিল। তারপর বাবা যখন আমাকে ক্লাস 9-এ পড়ে, যখন আমার বাবা আমাকে বলতেছে ওকে ডাক্তারের কাছে নাও, ডাক্তারের কাছে নাও, তারপর আবার ডাক্তারের কাছে আনলো। ওনারা কিচ্ছুই বলতে পারতেছে না, ওনারা বলতেছে আগে 18 বছর হোক, আগে 18 বছর হোক, এটাই বলতেছে। আপনারা আর কিছুদিন দেখেন, আর কিছুদিন দেখেন, আর কিছুদিন দেখেন, দেখেন ওর মিস হয় নাকি। তো মানে 18 বছর মানে ওই সময়টার জন্য আলটিমেটলি অপেক্ষা করছেন। হ্যাঁ, তারপর 18 বছর হওয়ার ওনারা যখন বললো যে অনেকগুলা রিপোর্ট করলাম, অনেকগুলা রিপোর্ট করার পর আবার ওনারা 18 বছর দেওয়ার পর বাবা আমাকে দেশে নিয়ে গেল। দেশে নিয়ে যাওয়ার পর বাবা কি করলো, তখন আমাদের সংসারটা একটু অভাবে পড়ে যায়। আচ্ছা, হওয়ার পর আমার বাবা একটা দোকান কিনলো 35 লাখ টাকা দিয়ে। আচ্ছা, তো আমি ওই দোকানে একটা রেস্টুরেন্ট দিয়েছি, হোটেল। আচ্ছা, ওই দোকানে ওই সময়টাতে আপনি হোটেলে বসা শুরু করলেন? বসা শুরু করলাম। আচ্ছা, হোটেলটা দিলাম। দেওয়ার পর হলো কি, হোটেলটা দিতেছি আর মানুষ আসতেছে, আমি জিনিসটাকে লুকেছি, গুচা ধরে যেভাবে হাঁটে, এভাবে হাঁটতে হাঁটতে হলো কি আমার পিঠে অনেক ব্যথা। মানে আপনি নিচু হয়ে হাঁটতেন, যাতে করে আপনাকে দেখে যাতে বুঝতে না পারে যে আসলে আপনি একটা মেয়ে বা আমার ভিতরে মানে আমার বেস্ট আছে এই ধরনের কিছু। হাঁটতে হাঁটতে হলো কি আমি অলরেডি জুগা হয়ে যাচ্ছি। জুগা হয়ে যাওয়ার পরে আমার অনেক ব্যথা আমার পিঠে, আমি ঘুমাতে পারতেছি না, কিছু করতে পারতেছি না। এর ভিতরে আমার মা বলতেছে ওকে ডাক্তারের কাছে নেওয়া দরকার আরেকবার। তখন আমার বাবা বলতেছে যে আল্লাহ আমার এখন টাকাও নাই, আমি কি করবো, ওকে তো ডাক্তারের কাছে নেবে। আলহামদুলিল্লাহ হোটেলটা অনেক ভালো দিয়েছি আমি। হ্যাঁ, আমি যখন হোটেল দিয়েছি 15 কেজি চাউলের ভাত বিক্রি করতে আমি 85 কেজি পর্যন্ত উঠেছে। মানে এত সুন্দর করে আমি হোটেলটা সার্ভিস দিয়েছি। কিন্তু পরে হলো কি আমার ভাই বাংলাদেশ থাকবে না, উনি বাইরে কান্ট্রিতে চলে যাবে। উনি ইন্টার পরীক্ষা দেওয়ার পরে চলে যাবে। উনি ইটালি চলে গেছে, উনি আবার ব্যাক করলো 6 মাস থেকে। আমি তো হোটেল চালাইতেছি, উনি থাকে না, ওনার ভালো লাগে না, বাংলাদেশ ব্যাক করে। ওর পরে হোটেল দিতে হলো কি যখন ব্যথাটা হইতেছে আর আমি টিকতেছি না। ব্যথা মানে কি পিঠে ব্যথা হচ্ছে? পিঠে ব্যথা হচ্ছে। তারপরে একটা শেয়ার বাজারের সমস্যা হলো, আমার প্রায় 1 কোটি টাকার মার খেলো। আপনার বাবা? আমার ভাই। আচ্ছা, ভাই মার খাওয়ার পর আমার ভাই বললো যে ওনার পিঠে কেন ব্যথা হতো আপনারা নিশ্চয়ই তখন বুঝে গেছেন। উনি আসলে ওনার শরীরের আপার পার্টটাকে হাইড করতে চাইতো এবং যে কারণে উনি গুজ হয়ে হাঁটতো।
মাথা নিচু করে হাঁটতো, যেটা আসলে প্রয়োজন ছিল না, এবং এই কারণে ওনার মেরুদণ্ডটা ভাঁজ হয়ে যায়, এবং মেরুদণ্ড ভাঁজ হয়ে গেলে ওনার ওখানে প্রচুর ব্যথা হওয়া শুরু করে। তখন আমার ভাই বললো যে এইভাবে আর চলা যায় না মা, ওকে ডক্টরের কাছে নাও। এর ভিতরে আমি অনেক কান্না করতাম। আমার মা রাত্রে আমার দরজার পাশে আসি শুনতো, অনেক কান্না করতাম। আমার মা, আমি তাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ তুমি আমার দিকে মুখ ফিরে একটু তাকাও আল্লাহ। আমার মাও যে আমার জন্য প্রত্যেকটা সময় যে কাঁদছে আমি বুঝতে পেরেছি। তারপর কি হলো? তারপর হলো, তখনও তো আপনার 18 বছর বয়স হয়নি। না, এখনো 18 বছর পূর্ণ মানে তখনও একটা মনে হচ্ছিল যে কিছু একটা হবে, আশা আছে, কিছু একটা হবে, আশা আছে। তারপর বাবা বলতেছে যে এভাবে আর হয় না, আমি একটা বাইরে চলে যাই। যাওয়ার পর তুমি আমার মাকে বলতেছে তুমি ওর ট্রিটমেন্টটা করো। ওর ট্রিটমেন্টটা করলে হয় কি, দেখি না আল্লাহ একটা মানে ওকে একটা রাস্তা দেখায় নাকি, বা ওকে একটা সাইড করে নাকি আল্লাহ পাক। আমি সবসময় বলতাম হয়তো ট্রিটমেন্টের জন্য আমি এখনো ঠিক হয় না আমার জিনিসটা। মানে আপনি সবসময় মনে করতেন যে মেডিকেল সায়েন্সে প্রবলেম আছে? মেডিকেল সায়েন্সে প্রবলেম আছে। তারপরে দিয়ে আমাকে যে আমার মা আবার ট্রিটমেন্ট করলো। এখন আমার ভাই বলতেছে যে রেস্টুরেন্ট চালানো সম্ভব না ওর একা। আমার ভাই চলে গেল বাইরে। যখন ভাই টাকা টুকা মার খাইলো তখন আমার ভাই চলে গেল বাইরে চলে যাওয়ার পর এখানে আমি ভাইকে কিছু ঋণ করে দিয়েছি। ভাই বাইরে যাওয়ার সময় ব্যাংক থেকে 20 লাখ টাকা লোন করে দিয়েছি ভাইকে, সোনালী ব্যাংক থেকে। তারপর ভাই যখন বাইরে চলে গেল, ভাই আমাকে বললো যে আমি 5 লাখ টাকা ব্যাংক থেকে নিতেছি, তুমি একটু সাইন করে দাও। তো আমি দিলাম। তারপর জানতে পারলাম যে ভাই, তখন আমি জানলাম না ভাই 20 লাখ টাকা লোন নিয়েছে। আর দোকানের অ্যাডভান্স, দোকান রেখে মানে দোকান রেখে 12,80,000 টাকা অ্যাডভান্স নিয়েছে। এত টাকা নিয়ে সে বিদেশে গিয়ে কি করবে? ও মার খেয়েছে। ও অনেক বড় একটা মার খেয়েছে। ওই যে শেয়ার বাজার, আচ্ছা, তখন রাইট, হ্যাঁ। তারপর অনেক বড় একটা মার খেয়েছে। হোটেলে ভাই কষ্ট করলাম, কিন্তু ভাই বোন সবগুলো পড়ালেখা করতেছে, সবটি ভাই বোন আমার অনেক বড় শিক্ষিত, কিন্তু আমি কষ্ট করতেছি। আমি এটাই আমি সংসারটাকে অল্প বয়সে হাতে নিয়েছি, যে আমার হয়তো ভাই বোনে আমার দিকে তাকাইবে। তখন আমি জানি যে মাঝে মাঝে ভাবতাম যে হয়তো আমার জীবন যদিও অচল হয়, আমার ভাই বোন আমার পাশে থাকবে। এটা ভেবে আমি সংসারটাকে সেই ক্লাস 9 থেকে সংসারটাকে হাতে নিয়েছি। হোটেলে কাজ করতাম, মানুষ বলতো 3 জনের কাজ তুমি একা করো। আমি বলতাম 3 জন লোক রাখতে তো আমার বেতন দিতে হবে, আমি এই কারণে একা করি, কারণ আমাদের সংসারে একটু অভাব লাগছে। মোটামুটি ব্যবসা হচ্ছে, সংসার চলছে। হ্যাঁ, এর ভিতরে ছোট বোন অনুষ্ঠান করে উঠে দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো। বাবা এর ভিতরে বাবা বলতেছে এভাবে হবে না, যেহেতু বড় ছেলেটা রেনি হয়ে গেছে, তাহলে আমি জমি বিক্রি করি। আমার বাবা 22 কাঠা সম্পত্তি বিক্রি করে আমার ছোট বোনটাকে অনুষ্ঠান করে একবারে সুন্দর করে উঠিয়ে দিয়েছে। দেওয়ার পরে আমার বোনের একে 3টা বাচ্চা হয়েছে, মাশাআল্লাহ। এর ভিতরে আমি 3 বছরে 3টা বাচ্চা হয়েছে আমার বোনের। আচ্ছা, আমি ভাইয়া কি হয়েছে, সকালে আসে না, সকাল ভোরে আমি ঘুম থেকে উঠে খেতা আটে তার বোনদের ভাগ্নিদের ধুয়ে যেতাম, আবার হোটেলে কাজ করে আসি, রাত্রে কোলে রাখতাম। আমি আমার মতো করে করতাম আমার ভাগ্নিদেরকে। আমার বোন আমাদের বাড়িতে থাকতো। আচ্ছা, ও তো আপনার ছোট ছিল না বয়সে? ও আমার ছোট ছিল, 1 বছরের ছোট ছিল। তো তারপরে যখন পিঠের ব্যথা এত বেশি, বাবা বলতেছে না আমার সন্তানটার জন্য। আমার বাবা কি করতো জানেন, বাসার থেকে পাক করলে আমার বাবা নিয়ে যেত যে আমার বাবাটা খেয়েছে কিনা। আমার বাবা কখনো আমাকে বাবা ছাড়া কথা বলে না, আমার বাবাটা খেয়েছে কিনা। আমার বাবা বলতো যে সবাই 3টা জামা পরে, তুমি যদি একলা 3টা না পরো আমার মন ভরে না। সবাই 6টা পিঠা যদি সবাই 3 জনে খায়, তুমি যদি একলা 6টা না খাও, আমার সেদিন কোলছাটা কাঁপে। হি ইজ রিয়েলি গুড ম্যান। আমার বাবা সবসময় এটা বলতো, এবং আমার মা বলতো তুমি ঘরের যদি সব খেয়ে ফেলাও, আমার তখন যে আমার মন ভরে যে আমার সন্তান। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি এইরকম সিচুয়েশনে আসলে বাবা মা তো কেউ পাই না আমাদের সমাজে, আমরা যেটা দেখি ফ্যামিলি পায় না, চারপাশের কেউ পায় না, বাট আপনি সবকিছু পাই। হ্যাঁ, আমার বাবা তারপরে মাকে বলতেছে যে ঢাকাতে জমি বিক্রি করেছে, আমার সন্তানের অপারেশন করেছি, এখন করবো না কেন, এখনো দরকার হলে জমি বিক্রি করে ফেলবো। তখন 22 কাঠা সম্পত্তি বিক্রি করে আমাকে ঢাকা নিয়ে আসে। আচ্ছা, ঢাকা নিয়ে আসার আগ মুহূর্তে কি হলো, আমি আগে বলতেছি মা আগে আমাকে ট্রিটমেন্ট করবে না, আগে ওই ডাক্তার কাছে যাওয়ার পর ওই ডাক্তার বলতেছে ট্রিটমেন্ট দেওয়ার পরে বললো যে আফা দেখেন, যদি একটা 6 তলা বিল্ডিং ভাঙ্গি পড়ে, বিল্ডিংটা আপনি যতই সুন্দর করে উঠান, তখন আমার 18 বছর হয়ে গেছে, ওই বিল্ডিংটা আর ঠিক হয় না। এই কথাটার অনেক বড় অর্থ আছে প্রিয় শ্রোতা, অনেক বড় অর্থ।
বিল্ডিং ভাঙা ব্যাপারটা আসলে কি, কেন বললো, এতদিন পরে এসে কেন বললো? একটা হচ্ছে সৃষ্টিকর্তা আমাদেরকে যেভাবে পৃথিবীতে পাঠান সেটা তো একটা ইমারত, সেটা তো সবচাইতে নিখুঁত ইমারত, সেটা যাই হোক না কেন। হ্যাঁ, তারপরে ভাঙার বিষয়টা আসলে কি, আমরা ছোট্ট একটা বিরতির পরে এসে খুঁজবো সেই উত্তরটা। আপনারা শুনছেন নূর আলমের জীবন গল্প। একাধারে নূর আলম, একাধারে তিনি শুভ্রা, আবার একাধারে নূর আলমও না তিনি শুভ্রাও না, যেটা আমি অনুষ্ঠানের শুরুতেই বলে নিয়েছিলাম যে আমাদের জেন্ডার আসলে তিনটা আমরা জানি, আমার জ্ঞান, ক্ষুদ্র জ্ঞানে যেটা বলে মেল, ফিমেল এবং থার্ড জেন্ডার। এবং এই থার্ড জেন্ডারের জায়গাটাকে আমরা অনেকে বলি হিজড়া, অনেকে বলি বৃহন্নলা, আরো শব্দ আছে, কিন্তু তিনটা জেন্ডারের জায়গা থেকে উনি একটাও নন। যেটাকে উনি মেডিকেল সায়েন্সের জায়গা থেকে এখন যেটা উনি জানেন রিসেন্টলি, সেটা হলো ওনারা যেই অবস্থায় আছেন সেটাকে বলা হয় ইন্টারসেক্স। এবং বাংলাদেশে আপনি যেটা বলছিলেন আমাকে অনুষ্ঠান শুরুর আগে, যে আপনি যতদূর জানেন যে আপনার মতো সংখ্যা কয়জন? আমি জানি যে এখন 3 জন আছে, কিন্তু আরো কিছু আছে হালকা। এই মাত্র 3 জন হচ্ছে আপনার জানা? 10-15 জন হাইস্ট আছে আমি জানি 3 জন। জি, তার মানে পৃথিবীতে এদের সংখ্যা কত কম, এবং এটা কতটা স্বাভাবিক জীবনের থেকে অস্বাভাবিক জীবনের দিকে যায় মানুষের ভুলের কারণে, অসচেতনতার কারণে, সেটা আপনারা আজকে জানবেন। এবং এই অনুষ্ঠানটা আমি মনে করি যে এটা একটা খুব বড় অ্যাওয়ারনেসের জায়গা। বিশেষ করে গ্রামেগঞ্জে মাঝে মাঝে এরকম শোনা যায় ছেলে থেকে মেয়ে হয়ে গেছে, মেয়ে থেকে ছেলে হয়ে গেছে। এবং আমার মনে আছে আমি ছোটবেলায় এরকম একটা ঘটনা আমি জানতাম, লোকারণ্য হয়ে গেছিল সেই মানুষটাকে দেখার জন্য। তো যাই হোক, আমি ছোট্ট একটা বিরতি নিতে চাই, এবং আজকে এই যে যাকে নিয়ে অনুষ্ঠান করছি তার একটা ভিডিও ফুটেজ, তাকে যদি আপনারা দেখতে চান আসতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে, সেখানে দেয়া আছে। আমাদের ইউটিউবের ঠিকানা www.youtube.com/rjkebria.fm। আমি আবারও বলছি www.youtube.com/rjkebria.fm। চ্যানেলটি আছে কিব্রিয়া আরজে নামে, অবশ্যই গিয়ে ওখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নেবেন এবং তারপর নোটিফিকেশন বেল বাটনটা অন করে নেবেন। তো ডাক্তার বলল যে একটা ইমারত তৈরি হয়ে গেছে, সেটা ভেঙে নতুন করে করলে আর ওইভাবে ওরকম হয় না। তারপর কি হলো? তারপর দিয়ে উনি বলার পর দিয়ে আমার মা আমাকে বুঝতে দেয় না। আমার মা বলতেছে যে তুমি একটু সরো। আমি বলতেছি আমি শুনি ডাক্তার কি বলতেছে, তুমি শুনো। তুমি শুনো না, তুমি একটু বাইরে যাও, আমি ডক্টরের সাথে কথা বলতেছি। আমি কিন্তু আমি শুনবো। তখন আপনার 18 বছর বয়স? হ্যাঁ, আমার খালাতো ভাই ছিল। তখন ওনারা বলতেছে যে ডক্টর বলতেছে দেখেন, ঝড়ে যদি ঘর ভাঙ্গে পড়ে বা ঝড়ে যদি একটা 6 তলা বিল্ডিং ভেঙে পড়লো, ওটা আর ঠিক হয় না। আমার মনে হয় না আপনার সন্তানটা আর ঠিক হবে কিনা আমি জানি না, তবে উনিও কনফিউজ তখন। হ্যাঁ, ঠিক হবে কিনা আমি জানি না, তবে ওর ট্রিটমেন্ট করাতে হবে। তখন আমি এটা শোনার সাথে সাথে আমি যা ডাক্তারের পায়ে ধরছি, সাথে সাথে যে আপনি আমাকে কোন দেশে নিতে ভালো হবো, আপনি বলেন আমার চিকিৎসা কোথায় আছে। তখন আমার মা ডাক্তার হাত চাপি ধরে যে পৃথিবীর যে প্রান্তে চিকিৎসা থাকে আমি ওই প্রান্তে নিব। আমার 5টা আঙ্গুলের যদি একটা আঙ্গুল না থাকে, আমি অতটুকু অনুভব করবো আমার এই সন্তানটার জন্য। ওকে, তারপর ডাক্তার কি বললো? তারপর আমি আর কোনো কথা শুনি না। আমি আমি ওনার ইয়ে থেকে বেরিয়ে চলে আসছি। ও মা তো আমার পিছিয়ে দিয়ে, মা বলতেছে কি গাড়ির নিচে মাথা দেয় না কি দেয়। আমার মা আমার খালাতো ভাইকে বলছে ওকে ধরো। তারপর আমি বেরিয়ে চলে আসছি। আসার পর হলো কি, মা আমি চলে যাবো দেশে, অলরেডি মা আমাকে দেশে নিয়ে গেছে। আমি কিচ্ছু খাই না, সারা দিন রাত কান্না করেছি। 2 দিন ঢাকায় ছিলাম, সারা দিন রাত কান্না করেছি। করার পর হলো কি, মা আমার পিঠে ব্যথা অলরেডি হচ্ছে। এখন মা বললো যে পিঠের ব্যথাটার জন্য আগে ডাক্তারের কাছে যাও। আমি আসলাম, আসার পরে পিঠের ব্যথার জন্য ডক্টরের কাছে আসলাম। আবার প্রায় 6-7 মাস পর আমার রেস্টুরেন্টটা তো এখনো বন্ধ হচ্ছে না, আমি চালাইতেছি। আমার রেস্টুরেন্ট যেহেতু ছিল, মোটামুটি হাসি খুশি যাচ্ছি। এর ভিতরে ভাইয়া হলো কি, একটা রং নাম্বার, বলবাম? জি শিওর। একটা রং নাম্বার আমার জীবনে আসছে, ফোন আসছে আপনার ওখানে? হ্যাঁ, ছেলের। আচ্ছা, ওই রং নাম্বারের ফোনের সাথে আমি কথা বলতাম। আচ্ছা, সেই 2011 সাল থেকে। ওই সময় মানে রেগুলার কথা বলতেন তার সঙ্গে? হ্যাঁ, আপনি যেহেতু কথা বলার প্রসঙ্গে চলে আসলেন, আমার অনেকক্ষণ ধরে মনে হচ্ছিল আপনাকে বেশ কয়েকটা কোশ্চেন আমার করা দরকার। ডাক্তার আপনাকে ট্রিটমেন্ট করে বলেছে আপনি ছেলে, হ্যাঁ, এবং সেটা ছোটবেলা থেকেই আপনাকে ওই পরিবেশে বড় করার চেষ্টা করা হচ্ছে। ফিজিক্যালি আপনি যেটা দেখতে পাচ্ছেন যে আপনার মধ্যে যে গ্রোথ, সেটা আসলে মেয়ে। 18 বছর বয়স পর্যন্ত অপেক্ষা করা হলো। সাধারণত এই সময় মেয়েদের পিরিয়ডের জন্য যে ব্যাপারটা থাকে, যখন আপনি ডাক্তারের কাছে গেলেন ওই সময়টাতে কি হলো? আপনার কি এই পিরিয়ডের ব্যাপারটা কন্টিনিউ হয়েছে নাকি আলটিমেটলি এটা অফ ছিল? না, অফ ছিল। ভেরি স্ট্রেঞ্জ সিচুয়েশন। দেখেন, ওই জন্য বলি না যে আল্লাহ আমাদেরকে যেভাবে দুনিয়াতে পাঠায় এটার উপরে মাস্তান না করাটাই বেটার। অনেকেই করেন ইনফ্যাক্ট। দেখেন, ওনার
ওনাকে আপনার ভিডিওতে আসলে দেখতে পারবেন, উনি ডেফিনেটলি শি লুকস লাইক এ গার্ল, একটা মেয়ের মতো। ওনাকে বাহ্যিকভাবে যেটা দেখা যায় উনি মেয়ের মতো, কিন্তু মেয়েদের সাধারণত শরীরের যে স্বাভাবিক ব্যাপারগুলো থাকে তার মধ্যে অন্যতম একটা ব্যাপার হচ্ছে মান্থলি যে বিষয়টা, সেটা ওনার নাই। হ্যাঁ, আমি অনুষ্ঠানের শুরুতে আপনাদেরকে বিনীতভাবে রিকোয়েস্ট করেছি যে আজকে এই অনুষ্ঠান বোঝার জন্য কিছু মেডিকেল টার্ম আমরা ইউজ করব, সেটা অনুষ্ঠানের পার্সপেক্টিভ থেকে আপনারা বিষয়টাকে দেখবেন, বিকজ স্টোরিটা ইজ ভেরি সেন্সিটিভ। এবং 18 বছর বয়সে সেটা হয়নি, তখন ডাক্তার যে রিপ্লাইটা দিল সেটা হচ্ছে যে একটা ইমারত, যেটা 6 তলা ইমারত একটা তৈরি হয়ে গেছে, যেটা পাঠাইছে আল্লাহ যেভাবে দুনিয়াতে, এটাকে ভেঙে চুরে নতুন করে করতে গেলে এটা সেরকম হবে না। নাও টেল মি, এই মেয়েটা কোথায় যাবে? ও তো না ছেলে, ও তো না মেয়ে। এবং এটা ওর জন্য কতটা ডিফিকাল্ট সিচুয়েশন। আমি আপনাকে কথাগুলো বলছিলাম একটা প্রশ্ন করার জন্য, সেটা হচ্ছে আপনি নিজে থেকে কি অনুভব করতেন ওই সময়টাতে? নিজেকে কি মনে হতো, মেয়ে আছে? নিজে থেকে ছেলে মনে করতে, যখন রং নাম্বারটা চলে আসলো আমার জীবনে, তখন আমি নিজেকে একদম মেয়ের মতো ভাবতাম। মানে কাজকর্মে আমি ছেলে, কিন্তু আমি ওর সাথে কথা বললে আমাকে নিজেকে মেয়ে। তার মানে ওকে কাজকর্মে যেটা গিফট করেছে সেটা হচ্ছে সোসাইটি। আলটিমেটলি ওকে ছোটবেলা থেকে পরিবার এবং সোসাইটি আমরা ওকে ভেবে বড় করেছি যে না, ও হচ্ছে ছেলে। কিন্তু দেখেন, যখন ওর জীবনে একটা ছেলে রং নাম্বারে আসলো, তখন ওর ভিতর থেকে ফিল করা শুরু করেছে মেয়ে। ভেরি ইন্টারেস্টিং স্টোরি, আমরা আরো সামনে দিকে আগাবো। হ্যাঁ বলেন। তারপর কথা বলতেছি, এভাবে আমার ব্যথাটাও কন্টিনিউ হচ্ছে, অনেক হচ্ছে। মানে পিঠের ব্যথা হতে হতে আমি যখন ডক্টরের কাছে আসলাম, আমি মালিবাগে পদ্মাতে আমি আসলাম ডক্টর কানিজ মাওলা, অধ্যাপিকা কানিজ মাওলাকে দেখেছি। দেখার পর উনি কিন্তু প্রথম দিন আমাকে এভাবে আমার দিকে তাকায় না। হ্যাঁ, উনি শুধু খালি বললো তোমার কি সমস্যা? আমি বলতেছি আমার পেটের সমস্যা, এটা। আমার মা আমাকে নিয়ে আসলো, আমার মা আর আমার খালাতো ভাই। বলতেছি আমার পেটের সমস্যা, আমার কিছু খেতে পারতেছি না, আর আমার পিঠে অনেক ব্যথা, আমার পিঠটা ফুলে থাকতো, একদম ফুলে থাকতো। তারপর বলতেছে যে পরীক্ষা দেওয়ার পর ভাইয়া কি হলো? আমি ডক্টর কাছে গেলাম। যখন ডক্টর আমাকে আলট্রাসাউন্ড করতে নেওয়ার পর দিয়ে ঢুকতেছে, নুর আলম আসো। আমি ভিতরে ঢুকতেছি আর বলতেছি যে না, আপনাকে তো বলি না, আপনি তো নুর আলম না। আমি নুর আলমকে বলেছি আপনার মনে কোথাও ভুল হয়েছে। আমি বলতেছি আমি নুর আলম। বলতেছে না, ভিতরে যান, আপনি বাইরে যান, আপনি আসবেন কেন? তো আবার বাইরে আছে। তারপর দিয়ে আবার ডাকলো, তারপর দিয়ে বললো যে ম্যাডামকে ফোন দিতে হবে। তখন ম্যাডামও যায় না, ম্যাডাম আমার দিকে ওইভাবে তাকায় না। আচ্ছা, প্রথম দিন যেদিন আমি ডক্টরের কাছে গিয়েছি, উনি এবার তাকায় না, উনি শুধু রিপোর্ট করে দিয়েছে। আচ্ছা, আর 3 দিনের একটা দিয়েছে। পরে দিয়ে আমি ভিতরে ঢুকার পর দিয়ে আবার ঢুকার পর দিয়ে আলট্রাসাউন্ড করে বসাই দেবে স্যার। উনি আমাকে আমার পেটের সমস্যার জন্য উনি আমাকে আলট্রাসাউন্ড করতেছে। উনি বলতেছে তুমি কি মেয়ে না ছেলে? ডাক্তার বলতেছে তুমি কি মেয়ে না ছেলে? ওর তো জরায়ু নাই। আমার মাকে বলতেছে ওর তো জরায়ু নাই, ওকে ও তোমার গার্ডিয়ান ডাকো। আমি তখন স্ট্রং, আমি বলতেছি স্যার যেটাই থাকুক, আমি ট্রিটমেন্ট করতে আসছি, আপনি আমার রিপোর্টটা করেন, আর কিছু চাই না। আমি জরায়ু নাই মানে কি জরায়ুটাকে ফেলে দিয়েছে নাকি এটা কি ন্যাচারালি? আদৌ জানি না ভাইয়া। বিগ কোশ্চেন। ওকে, তারপর দি বলতেছে যে ওকে। তারপর দিয়ে আসলে ভাইয়া বিশ্বাস করেন, কতগুলো মানুষের সামনে আমার কি যে লজ্জা লাগছে। তখন মনে চায় যে যদি সাথে আমার একটু ছুরি থাকতাম, পেটের ভিতরে ছুরিটা ঢুকে দিই। যে সবগুলো মানুষের সামনে আপনি তো মেয়ে না, আপনি তো ছেলে না, আপনি মেয়ে, আপনি কেন এখানে আসতেছেন? রিপোর্টটা তো আপনার না, রিপোর্টটা তো অন্য একটা ছেলের। তারপর দি আবার ইয়েতে গেলাম, পিঠের টেস্টটা করবে মেডন্ডের। পিঠে কেন এই ফার্স্ট টাইম জানতে পারলেন যে আপনার শরীরে জরায়ু নেই? এই ফার্স্ট টাইম আমার মাও জানলো। জানার পর আমি বাসা যাই, কি যে কান্নাকাটি, যে তুমি আমাকে কেন ছোটবেলা অপারেশন করলো, আমি ট্রিটমেন্টও করতে পারতেছি না এখন, তুমি কোন ডাক্তারের কাছে নিল? মাকে আমি কি করবো রে বাবা, আমি কি আর এত বুঝি না? কিন্তু ডাক্তার দেখে তো বোঝার কথা যে জরায়ুটা কি ন্যাচারালি নাই নাকি এটা ফেলে দেওয়া হয়েছে। না, এটা বলে না, কিছু বলতেছে কোথাও অপারেশন করেছেন, আমি কি উত্তরে জাহানার গেলেন, আর কিছু বলে নাই, এতটুকু কি জিজ্ঞেস করলো। আচ্ছা, তারপরে যখন আমি ফিডে ট্রিটমেন্ট করতে গেলাম, তারপর উনি বলতেছে যে আপনি পিঠটা একদম সোজা করেন, বলছি। আর বলতেছে আপনি যুগা ধরে আছেন কেন, আপনি সোজা করেন। এখন আমি আমার লজ্জা, আমি পিঠটা সোজা করতে পারতেছি না। 3-4 জন মানুষ এখানে ইয়ে করার, এখন আমি পিঠটা সোজা করতে পারতেছি না। আমি বলতেছি আপনি নুর আলম তো, আপনার তো না এটা পরীক্ষা। আমি বলতেছি এটা আমারে। আমি বলছি ভাই প্লিজ বাইরে যাবেন না, এটা আমার টেস্ট।
তারপর Okay. উনি পরীক্ষা করার পর দেওয়ার পর ওনারা কি লিখলো জানি না, কানিজ মহলকে আমি যখন আমার রিপোর্টটা দিলাম 1 সপ্তাহ পরে সবগুলো রিপোর্ট নিয়ে দেওয়ার পর উনি কি বললো জানেন, উনি বলতেছে যে ওর বেস্ট কেটে পেলাম। সরাসরি বললো যে breast হ্যাঁ, cancer? ওর বেস্ট কেটে পেলাম, ওর বেস্টের কারণে ও যোগাতে উঠতে পারতেছে। কবে থেকে কি হয়েছে ওর সমস্যা কি হয়েছে, কি যে অবস্থা। কতগুলা মানুষ তখন কালমালে বলতেছে যে ওর বেস্ট কেটে পেলাম, তারপর দিয়ে বলতেছে যে আমি আর যাই না, আমি বলতেছি যে তখন আমার ফ্যামিলির সিদ্ধান্ত আমার বেস্ট কেটে ফেলবে, ফ্যামিলির সিদ্ধান্ত কেটে ফেলবে। Okay. কেটে ফেলবে, যেহেতু ও বলতেছে ও বেস্টের কারণে জুকা ধরে হাঁটতেছে, ও বেস্টটা Basically আপনি লজ্জা পাইতেন এই কারণে এটা করতেন। হ্যাঁ, আমি যেহেতু জুকা ধরে বলতেছে ওর মেরুদণ্ডের হাড্ডি বাঁকা হয়ে যাচ্ছে, পরে ওর ক্যান্সার হয়ে যেতে পারে এবং ও অল্প বয়সে জুকা হয়ে যেতে পারে। এখন যে আমি বসে আছি এখন আমার ব্যথা হচ্ছে, ঠিক হচ্ছে। তারপরে কেটে ফেলার কথা বললো এবং ফ্যামিলি থেকে সিদ্ধান্ত নিল কেটে ফেলা হবে। ফ্যামিলি থেকে আমার বোন বলতেছে যে না মা কাটবো না, আল্লাহ যেভাবে দিয়েছে ওইভাবে থাকুক, কিন্তু আমার মা বলতেছে যে ও তো ফ্রি ভাবে চলতেছে না। আমার মা বলতেছে আল্লাহ বাবা আমাকে এমন দিয়েছে, তুমি এমনই থাকো, তুমি কিসের জন্য এটা লুকাও, এটা লুকার তো কিছু না। কে বলছে এটা? আমার মা বলতেছে হ্যাঁ। এটা লুকানোর কিছু না বাবা। বাবা দেখো একটা, আমি মাকে কিভাবে বলবো, কিভাবে বুঝাবো, আমার একটা হাত না থাকলে আমি মাকে দেখাতে পারতাম মা আমার হাত নাই। এবং আমি সেই ছোট্ট 6 বছর বয়স থেকে আমি নিজেকে নিজে আড়াল করে গোসল করেছি, আমার জামা কাপড় শেষ করতাম এক্সট্রা ওয়াশরুম, এবং আমার বাবা ছোটবেলা থেকে আমাকে এক্সট্রা করে দিয়েছে সব। ফ্যাক্টটা হচ্ছে কি, স্বাভাবিক এবং অস্বাভাবিকের একটা দ্বন্দ্ব। আমরা যারা স্বাভাবিক মনে করি নিজেদেরকে, তারা আমাদের সোশ্যাল সিস্টেমে বা আমাদের চিন্তার জগতে বা আমাদের দৈনন্দিন জীবনে অস্বাভাবিক জিনিসগুলো দেখলে কেন জানি মানতে পারি না, বা কেন জানি তাদেরকে স্বাভাবিকভাবেই যেভাবে নিজের জীবনে বা সামাজিক জীবনে জায়গা দেওয়া দরকার সেটা দিতে পারি না। এই জন্যে একটা অস্বাভাবিক যখন এই স্বাভাবিকের সাথে মিলতে চায় বা 8-10 জন মানুষের সাথে মিলে সামনের দিকে যেতে চায়, তখন তার ভিতরে যে মিথস্ক্রিয়াগত ভয়ঙ্কর রকমের জটিলতা তৈরি হয়, সেটা যে তার জীবনকে পুরোটাই জাহান্নাম বানিয়ে দেয়, সেই গল্পটা হচ্ছে আজকের গল্প। অনেকগুলো যোগবিয়োগ দাঁড় হয়েছে, অনেকগুলো যোগবিয়োগ। এরপর কি হলো? ফ্যামিলি থেকে এরকম একটা কথাবার্তা চলছিল যে কেটে ফেলবে, তারপর কেটে ফেলার পর দিয়ে হলো কি বলতেছে যে কেটে ফেলবে। এখন আমার ফ্যামিলির সবাই, কিন্তু আমি এখন কাটবো না। আমি তখন কাটতে চেয়েছি যখন আমার একটা রং নাম্বারের কথা বলতেছে, তখন আমি আর কাটতে চাচ্ছি না। মানে আপনার ভিতরে ফিল হয়েছে না আমি আসলে মেয়ে ছেলেটাকে আমি পছন্দ করি, ভালোবাসি। হ্যাঁ। আচ্ছা, কি অনেক কথা বলতাম, অনেক কথা বলতাম। এর ভিতরে আমার অনেকগুলো বন্ধু আছে, ছেলে বন্ধু, তাদের সাথে মিশতেছ না? কার না শেয়ার করতেছি না কারোর সাথে, শুধু আচ্ছা। আমার গল্পটা আজ এখানে শেয়ার করতেছি। আজকে ফার্স্ট টাইম? হ্যাঁ। মানে এর আগে আপনি ওভাবে কাউকে ইন ডিটেইল বলেননি? ফ্যামিলি মেম্বাররা জানে, বাট বাইরের কেউ এভাবে জানে না? না, ফ্যামিলি মেম্বাররা যে আমি কার সাথে কথা বলতেছি সেটাও জানে না। না, এরকম হয় জীবন গল্পে, কিন্তু এরকম ঘটনা অহরহ ঘটে যে তারা এই যে ফার্স্ট টাইম এখানে বলে, হ্যাঁ। কোথাও বলে নাই। হ্যাঁ। তো আমি একটা ছেলের সাথে কথা বলতেছি, বলতেছি, আর তখন আমি স্বপ্নে দেখতাম যে আমি ভালো। দর্শক, আজকে যে বাস্তব জীবনের গল্পটা শুনতে পেলেন আরজে কিবরিয়া ভাই টকশো থেকে, একজন মেয়ে রাতের বেলা ঘুমালো মেয়ে হিসাবে, সকালবেলা উঠে থেকে তিনি পুরুষ মানুষ। এই বিষয়গুলো শোনার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট জানাবেন। পাশাপাশি এমন বাস্তব জীবনের গল্পগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি ভালো লাইক দিবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী দেখার আমন্ত্রণ রইলো। আসসালামু আলাইকুম।